বেশ কয়েকদিন ধরে জঙ্গলে টানা বৃষ্টি হচ্ছিল। হায় 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 ঈশ্বর, জানি না কবে এই বৃষ্টি থামবে। পুরো ঘরে পানি উঠে শেষ হয়ে যাচ্ছে। ভাগ টুনি, তাড়াতাড়ি ভাগ, যদি আবার এই বাসাটা ভেঙে পড়ে। না না, আমি লুসিকে নিয়ে তাড়াতাড়ি বাসা থেকে বের হই। এরপর টুনি বাসা থেকে বেরিয়ে আসে, আর তার সাথে সাথে তার ছোট্ট ছানা লুসিও বাইরে বেরিয়ে আসে। আর তারপরেই টুনির বাসাটা ভেঙে মাটিতে পড়ে যায়। এখন তো তাদের যাওয়ার মতো কোনো জায়গাও ছিল না। টুনি পাখি তার মেয়েদেরকে নিয়ে বৃষ্টির মাঝে এদিক ওদিক ঘুরতে থাকে। হায় 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 ঈশ্বর, এটা আমার উপর তুমি কি শাস্তি দিচ্ছ? আমি আমি এই বৃষ্টির মাঝে আমার মেয়েদেরকে নিয়ে আর কতক্ষণ উড়বো? কোথাও যদি একটু মাথা গোজার মতো ঠাঁই হতো তাহলে কতই না ভালো হতো। যদি আজ তোদের বাবা বেঁচে থাকতো তাহলে কতই না ভালো হতো। তাহলে আর আমাদের এদিক ওদিক ছোটাছুটি করতে হতো না। এভাবেই টুনি উড়তে থাকে, আর উড়তে উড়তে তার চোখ যায় গাছের নিচে থাকা একটি গোলাপের দিকে। মা, ও মা, দেখো দেখো, নিচে না একটা গোলাপ দেখা যাচ্ছে। কত বড় একটা গোলাপ! বাবারে বাবা, আমি বলি কি মা, এত বড় গোলাপটাতে আমরা বোধহয় আশ্রয় নিতে পারবো। চলো চলো মা, আমরা নিচে চলে যাই আর এই গোলাপ গাছটাতে আশ্রয় নেই। এরপর টুনি তার মেয়েদের নিয়ে সেই গোলাপের সামনে যায় আর বলতে থাকে, আরে আরে, এটা তো দেখছি গোলাপ ফুলের ঘর। এটাতে তো দরজা জানালা সবই আছে। এরপর টুনি তার মেয়েদেরকে নিয়ে সেই গোলাপ ঘরে ঢুকে পড়ে। মা লুসি, দেখে তো মনে হচ্ছে আমাদের আগে থেকে এই বাসায় কেউ থাকতো। এটা কোনো ব্যাপার না মা, ঘরে যেই থাকুক না কেন, আমরা এই ঘর ছেড়ে এখন কোথাও যাব না। ঠিক তখনই টুনির ছোট মেয়ে বলে, মা, ও মা, আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খাবার দাও। এই এই টুনটুন, তুই কি পাগল হয়ে গেছিস নাকি বলতো? এই বৃষ্টির মাঝে মা খাবার আনতে কোথায় যাবে বলতো? এত খাই খাই না করে চুপচাপ শুয়ে পড়তো, শুয়ে পড়। লুসি দিদি, কি বলবো তোমায়, আমার খুব খিদে পেয়েছে। খিদে যন্ত্রণায় আমার ঘুম আসবে না। মা, ও মা, আমার কিন্তু খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খাবার দাও। দয়া করে তোরা এবার থাম, এই বৃষ্টির মাঝে তোরা আর আমার মাথা খাস নে। আমি কি করব সেটা ভেবে পাচ্ছি না, আর তোরা খাই খাই করছিস। মা লুসি, ওকে একটু পানি খাইয়ে দে, আর পানি খেয়ে তোমরা দু বোন শুয়ে পড়ো। এরপর লুসি তার ছোট বোন টুনটুনকে পানি খাওয়ায়, আর তারপর তারা দু বোন ঘুমিয়ে পড়ে। যাক, আমার দুটো ছানাই তো ঘুমিয়ে গেছে, কিন্তু আমি তো ঘুমোতে পারবো না। আমাকে রাত জেগে হলেও আমার ছানাদের পাহারা দিতে হবে, ওদের যে রক্ষা করতে হবে। এই বৃষ্টির মাঝে যদি আবার কোনো জীবজন্তু আমার ছানাদের কোনো ক্ষতি করে ফেলে তখন? রাত জেগে টুনি তার মেয়েদের পাহারা দেয়। সকাল হতে না হতেই টুনি সেই ঘরে থাকা কালু কাকের আওয়াজ শুনতে পায়। এই কে কে রে আমার ঘরের ভেতরে? জলদি বাইরে বেরিয়ে আয়, আমি তোর বাইরে ভিজছি। কালু কাকের ডাক শুনে টুনি দরজা খুলে দেয়, আর তখন কালু বলে, এই পাখি, এই এটা আমার ঘর, এখান থেকে বের হ, বের হ বলছি। না, আমি এই ঘর থেকে কোথাও যাব না। যখন আমি এই ঘরে এসেছিলাম তখন এই ঘরে কেউ ছিল না। আরে আরে, আমি তো কালকে খাবার খুঁজতে গিয়েছিলাম, আর তখনই অনেক জোরে বৃষ্টি পড়ছিল, আর তার জন্যই তো আমি আর বাড়িতে ফিরতে পারিনি। আমি সত্যি বলছি, এটা আমারই ঘর। এখন চলো চলো, এই ঘর থেকে সবাই বের হও। আঙ্কেল আঙ্কেল, ও আঙ্কেল, দয়া করে আমাদের এখান থেকে বের করে দেবেন না। আমরা এত ঝড় বৃষ্টির মধ্যে কোথায় যাব বলুন তো? আমাদের একটা ছোট্ট বাসা ছিল, জানেন তো? ওই ছোট্ট বাসাটাও না এই ঝড়ে ভেঙে পড়ে গেছে। ওহো, যেমন মা তেমনি তার মেয়ে। মূর্খ পাখি কোথাকার, বলেছি না এটা আমার ঘর, আর আমি তোমাদের কাউকে এই বাসায় থাকতে দেবো না। বের হও, বের হও তোমরা। কালু ভাই, আমি তোমার কাছে মিনতি করছি, দয়া করে আমাকে আর আমার মেয়েদের এই বাড়ি থেকে বের করে দিও না। বিশ্বাস করো, বৃষ্টি থেমে গেলে আমরা এখান থেকে চলে যাব। বেশ কিছুক্ষণ পর বৃষ্টি থেমে যায়, আর তখন টুনি তার ছানা দুটোকে নিয়ে চলে যেতে ধরে। ঠিক তখনই কালু পেছন থেকে ডেকে বলে, দাঁড়াও টুনি দাঁড়াও, তোমাদের কোথাও যেতে হবে না। তোমার ভাই থাকতে তোমাকে এখান থেকে যেতে হবে না। আর তাছাড়া তোমরা আজ থেকে এখানেই থাকবে। এই জঙ্গলের এমন কারো কোনো সাহস নেই যে এখানে এসে তোমাদেরকে বের করে দেবে। এই নাও, আমি বাইরে থেকে কিছু খাবার নিয়ে এসেছি, এটা তুমি নিজেও খাও আর তোমার ছানাদেরও খাইয়ে দাও। কালু কাক টুনিকে নিজের বোন বানিয়ে নেয়, আর তারপর থেকে তারা সবাই সেই গোলাপ ঘরে সুখে শান্তিতেই বসবাস করতে থাকে। সাহারা নামের এক জঙ্গলে টুনি তার একমাত্র মেয়ে টুনটুনের সাথে বসবাস করত। বর্ষাকাল চলে এসেছিল। একদিন টুনি তার ঘর মেরামত করছিল, ঠিক এমন সময় জোরে আকাশ থেকে বৃষ্টি নেমে আসে।
আরে আরে একে হয়ে গেল, আমি এখনো ঠিক মতো ঘরটাই সারাতে পারলাম না, আর তাতে কিনা এমন বৃষ্টি শুরু হলো। আরে মা টুনটুন, তুই বাইরে কেন? তাড়াতাড়ি ঘরে যা, হয়তো তুই ভিজে যাবি মা, আর তুই ভিজে গেলে আবার তোর জ্বর চলে আসবে। এরপর টুনটুন ঘরে চলে যায় আর ঘরের এক কোনায় গিয়ে বসে পড়ে। এভাবে কেটে যায় বেশ কয়েক ঘন্টা, কিন্তু কিছুতেই বৃষ্টি থামছিল না। মা, ও মা, তুমিও ঘরের ভেতরে চলে আসো, নয়তো এভাবে ভিজলে তোমারও তো জ্বর আসবে বলো। তাছাড়া এত বৃষ্টিতে তো ডক্টরও খুঁজে পাবো না। এভাবেই কেটে গেল আরো 2 দিন, কিন্তু বৃষ্টি থামার কোনো নামগন্ধই ছিল না। মা টুনটুন, তুই এখানেই বসে থাক, আমি বাইরে গিয়ে খাবারের ব্যবস্থা করছি। জানি না আর কতদিন এভাবে বৃষ্টি আসবে। তোরও নিশ্চয়ই অনেক খিদে পেয়েছে, তাই না রে মা? কিন্তু মা, বাইরে তো অনেক জোরে বৃষ্টি হচ্ছে, তুমি কিভাবে বাইরে যাবে বলো তো? তুই আমার জন্য কোনো চিন্তা করিস না মা, খাবার খুঁজতে তো যেতেই হবে বল। আমি আমি বেশি দূর যাবো না রে, আমি জঙ্গলের পাশের দোকান থেকে খাবার নিয়ে চলে আসবো রে। এই বলে টুনি খাবার আনতে চলে যায়। আরে বাপরে, এখানে তো চারপাশে পানি দিয়ে কেমন ভরে গেছে। এভাবেই টুনি পৌঁছে যায় সুন্দর কাকের দোকানে, আর দোকানের বাইরে সুন্দর কাকা বসেছিল, কিন্তু সে মন খারাপ করে বসেছিল। আর তাই দেখে টুনি বলতে থাকে, সুন্দর কাকা, ও সুন্দর কাকা, আমাকে তাড়াতাড়ি খাবার দিয়ে দাও তো, বাইরে যে অনেক বৃষ্টি, টুনটুন দাদি ঘরে একলা আছে। তুই দেখতে পাচ্ছিস না আমার দোকানটা খালি পড়ে আছে? আমার সব খাবার দাবার পানি দোকানের সব জিনিসপত্র যে পানিতে ভেসে গেছে রে। যেটুকু খাবার বেঁচেছে সেটুকু আমি আমার খাওয়ার জন্য রেখে দিয়েছি। এসব কথা শুনে টুনি তার বাসায় ফিরে যায়। মা, ও মা, আমার ক্ষুধার জ্বালায় পেট খুব ব্যথা করছে, আমি আমি আর সহ্য করতে পারছি না। মা, ও মা, আমাকে দয়া করে তুমি খাবার দাও না মা, ঘরে যা আছে আমাকে তাই দাও, আমি তাই খাবো মা। ঈশ্বর, আমি যে আমার মেয়ের এমন কান্না আর সহ্য করতে পারছি না। আমি আমার মেয়েকে এই বৃষ্টির মধ্যে কোথা থেকে খাবার এনে দেবো? ঈশ্বর, ঈশ্বর, তুমি একটু দেখো ঈশ্বর, সাহায্য করো আমাদের। টুনি যখন এসব কথা বলছিল তখন তার বাসার বাইরে তোতা এসেছিল। আরে আরে টনি, এই নে, আমি তোর জন্য ভুট্টা নিয়ে এসেছি, তুই মামে ভুট্টা খেয়ে নে। আরে বোন, এত বৃষ্টির মাঝে তুমি আমার জন্য এই ভুট্টাগুলো কোথা থেকে নিয়ে এসেছো? আরে টনি, এই নিয়ে তুই কোনো চিন্তা করিস না রে, আমি জানি এই সময় তোর ঘরে কোনো খাবার বাড়ি কিচ্ছু থাকবে না, আর তাই তো আমি আমার ক্ষেত থেকে এই ভুট্টাগুলো তোর জন্য নিয়ে এসেছি। তোমায় অনেক অনেক ধন্যবাদ বোন, যে তুমি আমাদের জন্য এতটা ভেবেছো। এরপর 2 মামে তোতার আনা ভুট্টাগুলো মজা করে খেয়ে নেয়। হঠাৎই রাতে টুনিদের বাসাটা ভেঙে যায় আর 2 মামে পানিতে পড়ে যায় আর ভাসতে থাকে। বাঁচাও, বাঁচাও, ইয়াচু বাঁচাও, নয়তো আমার মামি তো ডুবে যাবো। ইয়াচু, বাঁচাও আমাদের, বাঁচাও। এমন চিৎকার চেঁচামেচি শুনে টুনির প্রতিবেশী সেখানে চলে আসে আর টুনি এবং তার মেয়েকে বাঁচিয়ে নেয়। তারপর টুনির প্রতিবেশী তাদের বাড়িতে নিয়ে আসে। তোমাকে আর কি বলবো চম্পা বোন, আসলে আমি আমার ঘরের মেরামত সঠিক সময়ে করতে পারিনি, আর তাই তো এই বর্ষাকালে আমার ঘরটা ভেঙে গেছে। যদি আজ তুমি আমাকে সঠিক সময় না বাঁচাতে, তাহলে আমি হয়তো আমার মেয়েটাকে নিয়ে জলে ডুবে মারা যেতাম। এভাবে বলো না টুনি বোন, উপরওয়ালার ইচ্ছেতেই তো তোমরা বেঁচে আছো বলো। আমি তো ঘরেই কাজ করছিলাম, আর কাজ করতে করতে তোমাদের এমন চেঁচামেচি শব্দ শুনতে পাই, আর গিয়ে দেখি তোমরা পানিতে পড়ে আছো। তবে তোমরা এখানে বিশ্রাম করো, আমি তোমাদের জন্য চা বানিয়ে নিয়ে আসছি। এরপর চম্পা কাক টুনি এবং টুনটুনকে চা করে দেয়। কিছুক্ষণ পরই চম্পা কাকের বউ একটা ডিম দেয়। এদিকে বৃষ্টি থামার তো কোনো নামগন্ধই ছিল না। এভাবেই কেটে যায় বেশ কয়েকদিন। আর একটা সময় বন্যার পানি চম্পা কাকের বাসায় উঠে পড়ে, আর চম্পা কাকের বউয়ের ডিমটি পানিতে ভাসতে থাকে। মা, ও মা, তাড়াতাড়ি উঠুন, দেখুন মা, দেখুন আমার ডিমটি পানিতে ভেসে গেছে। আরে আরে বৌমা, তুমি এসব কি বলছো কি? তুমি এ নিয়ে কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি তোমার ডিমটি নিয়ে আসছি। চম্পা বোন, তাড়াতাড়ি চলো, ডিমটি হয়তো এতক্ষণে বেশি দূর ভেসে যেতে পারেনি। এরপর টুনি এবং চম্পা কাক ডিমটি খোঁজার জন্য বাইরে যায়। ডিমটি ভেসে বেশি দূর যেতে পারেনি। তারা দুজনেই ডিমটিকে দেখতে পায়। টুনি আর বেশি দেরি না করে তাড়াতাড়ি ডিমটি নিয়ে বাসায় ফিরে আসে। এই নে বুলবুল বৌমা, তোর ডিম। নিজের ডিমটি সুরক্ষিত দেখে বুলবুল পাখি অনেক খুশি হয়ে যায়। কিছুদিনের মধ্যে বৃষ্টি থেমে যায়। তারপর টুনি নিজের জন্য ভালো একটা বাসা বানিয়ে নেয়। এরপর টুনি সেই বাড়িতে টুনটুনকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে থাকে।
বন্ধুরা, আমাদের আশেপাশে অনেক প্রতিবেশী আছে। আমরা সবাই তাদের বিপদে একে অপরকে সাহায্য করব, তাহলে তারাও আমাদের বিপদে আমাদের সাহায্য করবে। পাহাড়তলি নামে একটা সুন্দর বন ছিল। সেই বনের পাখিরা সবাই মিলেমিশে একে অপরের সাথে দিন কাটাতো। তাদের ছিল বন্ধুত্ব সুলভ সম্পর্ক। সেই বনের গাছের ডালে একটি টুনি পাখি বাসা বেঁধেছিল। টুনি পাখি সৎ এবং নিষ্ঠাবান পাখি ছিল। টুনি পাখি সবসময় প্রকৃতি মাতার পূজা করত আর বনে সব পাখিদের সাথে সে মিলেমিশে দিন কাটাতো। কিন্তু হঠাৎই সেই জঙ্গলে হঠাৎ করে জলের অভাব হয়ে পড়ে। কি গো বিউটি দিদি, মিষ্টি দিদি, তোমরা বুঝি জল আনতে গিয়েছিলে? তোমাদের পাত্রগুলো তো ফাঁকা দেখছি, জল পাওনি নাকি? আরে টুনি দিদি, আমাদের জঙ্গলে তো জলের অভাব দেখা দিয়েছে। জঙ্গলের সব নদী নালা, খাল পুকুর একদম শুকিয়ে গেছে গো। কোথাও এক ফোঁটা জলও পেলাম না। তাই তো সারা জঙ্গল ঘুরে খালি পাত্র নিয়ে বাড়িতে ফিরে যাচ্ছি। টুনি দিদি, এখন আমাদের কি হবে বলো তো? এখন থেকে আমরা জল কোথায় পাবো বলো তো? তুমি এসব কি বলছো বিউটি দিদি? জল শুকিয়ে গেছে মানে কি? তাহলে তো আমাদের পাখিদের অনেক বিপদ। খাবার না খেলেও থাকা যায়, কিন্তু জল না খেলে আমরা কিভাবে বাঁচবো? হ্যাঁ গো দিদি, জঙ্গলের সব পাখিরাই একেবারে জলের জন্য হাহাকার করছে, কিন্তু কোথাও কোনো জল পাচ্ছি না। মনে হয় আমাদের জঙ্গলে খরা দেখা দিয়েছে। আচ্ছা ঠিক আছে দিদি, তোমরা এখন বাড়িতে যাও, আমি দেখছি কোথাও কিছু করা যায় কিনা। এইসব বলে টুনি জঙ্গলের দিকে যেতে থাকে। আর টুনি দেখতে পায় যে জঙ্গলের নদী নালা খালবিলগুলো একেবারেই শুকিয়ে গেছে। এইসব দেখে টুনি অনেক চিন্তিত হয়ে পড়ে। আসলে ঠিকই তো, জঙ্গলের কোথাও এক ফোঁটাও জল নেই। তাহলে এখন সব পাখিদের কি হবে? এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। আস্তে আস্তে জঙ্গলে জলের সংকট বাড়তেই থাকে। অনেক পাখি জলের অভাবে মারা যেতেই থাকে। জঙ্গলের সব পাখিরা অনেক চিন্তায় পড়ে যায় আর সবাই মিলে টুনির বাড়িতে যায়। টুনি, টুনি রে, তুই একটু কিছু কর। আমাদের জঙ্গলের পাখিদের যে অবস্থা দিন দিন যে খারাপ হয়ে যাচ্ছে, জল সংকটে পড়ে অনেক পাখির যে মৃত্যু হচ্ছে, এজন্য জঙ্গলের পাখির সংখ্যা কমতে শুরু করেছে। কিছু একটা কর টুনি। হ্যাঁ রে টুনি, এমন জল সংকট থাকলে একসময় তো আমরা সবাই মরে যাবো রে টুনি। আচ্ছা টুনি, তুই তো প্রকৃতির মাতা পূজা করিস, তাই না? একবার যদি প্রকৃতি মাতাকে স্মরণ করে তার পূজা করিস, তাহলে হয়তো প্রকৃতি মাতা আমাদের উপকার করতো। হ্যাঁ গো বিউটি দিদি, তুমি ঠিক কথা বলেছো। আর আমিও তো সেটাই ভাবছিলাম, আমি বরং আজকে প্রকৃতি মাতার পুজোর আয়োজন করব। এরপর পাখিরা চলে যায় আর টুনিও প্রকৃতি মাতার পুজোর আয়োজন করে আর মনে প্রাণে প্রকৃতি মাতাকে স্মরণ করতে থাকে। আর কিছুক্ষণের মধ্যেই সেখানে প্রকৃতি মাতা প্রকট হয়। কি হয়েছে বাছা, আমায় তো ডাকছিস যে? আর তোর এই কষ্টের ডাকে আমি সাড়া না দিয়ে থাকতে পারলাম না। বাছা বলতো কি হয়েছে? প্রকৃতি মাতা, আপনি এসেছেন? আমরা বনে সকলে পাখিরা যে জলের খুব সংকটে পড়েছি। আমাদের জঙ্গলে যে জল সংকট দেখা দিয়েছে প্রকৃতি মাতা। জঙ্গলের নদী নালা খালবিল পুকুরে কোথাও কোনো এক ফোঁটা জলও নেই মাতা। অনেক পাখি তো জল না খেয়ে মারা গেছে। প্রকৃতি মাতা, একমাত্র আপনি পারেন আমাদের এই বিপদ থেকে রক্ষা করতে। আপনি দয়া করে আমাদের এই জঙ্গলে জলের ব্যবস্থা করে দিন প্রকৃতি মাতা, না হলে যে আমরা পাখিরা জলের সংকটে জল না খেয়ে মারা যাব। দয়া করুন মাতা, দয়া করুন।
ও, তবে এই ব্যাপার। তবে তুই কোনো চিন্তা করিস না, আমি তোদের এই জঙ্গলকে নিশ্চয়ই এই বিপদ থেকে রক্ষা করব। এইসব বলে প্রকৃতি মাতা জাদু করে একটা সোনার বাটি নিয়ে আসে। সেই বাটির দুপাশে দুটো ডানা লাগিয়ে দেয়। এইসব দেখে তো টুনি ভীষণ অবাক হয়ে যায়। কি বাছা, এই বাটি দেখে অবাক হচ্ছিস তো? বাছা, এটা কোনো সাধারণ বাটি নয়, এটা হচ্ছে জাদুকরি সোনার বাটি। এই সোনার বাটির জল কোনো দিনও শেষ হবে না। আর শোন, তুই সৎ পাখি বলে আমি তোকে এটা দিয়েছি, আর তুই এই বাটির সাহায্যে জঙ্গলের সব পাখির বাসায় জল পৌঁছে দিতে পারবি। দেখবি এরপর থেকে তোদের জঙ্গলে আর কোনো জলের অভাব থাকবে না। এইসব বলে প্রকৃতি মাতা সেখান থেকে চলে যায়। আর টুনি সাহায্যকারী সোনার বাটি পেয়ে তো ভীষণ খুশি। যাক বাবা, এখন থেকে তো আমাদের বনের পাখিদের আর কোনো জলের অভাব থাকবে না। টুনির এমন কথা শেষ হতে না হতে সেখানে সোনার বাটিটা হঠাৎ করে কথা বলে উঠল। আর সোনার বাটির কথা শুনে তো টুনি ভীষণ অবাক হয়ে যায়। পাখি, তুমি আমার থেকে জল নিয়ে নাও, তোমার যত ইচ্ছে তুমি জল নাও। আরে বাহ সোনার বাটি, তুমি তো দেখছি কথাও বলতে পারো, ব্যাপারটা তো অনেক মজার। এরপর টুনি একটা বড় পাত্র এনে সোনার বাটি থেকে জল নেয়। পাখি, তুমি এখন বলো তো আমায় কোথায় কোথায় জল পৌঁছে দিতে হবে? এরপর টুনি বাটিকে জঙ্গলের পাখিদের বাসার ঠিকানা বলে দেয়। আর ঠিকানা পেয়ে সোনার বাটি টুনির কথা মতো ডানার সাহায্যে উঠতে থাকে। আর প্রথমে সোনার বাটিটা বিউটি পায়রার বাড়িতে যায়। কি গো কাকি, জল নেবে না? তাড়াতাড়ি এসো এসো এসো, বড় একটা পাত্র নিয়ে এসো, আর প্রয়োজন মতো আমার থেকে জল নিয়ে নাও। আর সোনার বাটি দেখে তো বিউটি পায়রার চোখ একেবারে কপালে উঠে যায়। আরে, এটা আমি কি দেখছি? সোনার বাটি, আর সেই সোনার বাটিতে জল। মা গো মা, আমি জেগে জেগে স্বপ্ন দেখছি না তো? বিউটি পায়রা যখন এভাবে বলছিল তখনই সেখানে টুনি চলে আসে। তুমি স্বপ্ন দেখছো না তো বিউটি দিদি, তুমি সত্যি সত্যি দেখছো। শোনো, এটা হলো সাহায্যকারী সোনার বাটি। এই বাটি আমাকে প্রকৃতি মাতা দিয়েছে, আর বলেছে এই বাটির জল কোনো দিনও শুকিয়ে যাবে না। বিউটি দিদি, আমাদের পাখিদের আর কোনো দিনও জলের অভাব হবে না গো। এবার তুমি জল নিয়ে নাও তো, তোমার প্রয়োজন মতো জল নিয়ে নাও। এরপর বিউটি পায়রা বড় পাত্র এনে সোনার বাটি থেকে জল নেয়। আর এভাবেই সোনার বাটি জঙ্গলের পাখিদের সবাইকে জল দেয়। আর এক সময় জঙ্গলে জলের অভাব কমে যেতে থাকে। আর এ দেখে তো যজ্ঞ কাকের অনেক লোভ হতে থাকে। আরে, এই সোনার বাটির জল তো দেখছি কোনোদিনই শেষ হবে না। আচ্ছা, আমি যদি এই সোনার বাটির দানা দুটো কেটে নিজের কাছে রেখে দেই, তাহলে তো এ বাটি উঠতেও পারবে না, আর জঙ্গলের কোনো পাখিকেও জল দিয়ে সাহায্য করতে পারবে না। আর তখন জঙ্গলের পাখিরা জল নেওয়ার জন্য আমার কাছেই আসবে। তখন তো আমি জলের বিনিময়ে সবার কাছে টাকা নেব, তাহলে তো আমি অনেক বড় লোক হয়ে যাব। হা হা হা। এভাবে যজ্ঞ কাক একদিন সুযোগ বুঝে একটা বড় ছুরি নিয়ে সোনার বাটির কাছে চলে যায় তার দানা দুটো কাটার জন্য। যেই না যজ্ঞ কাক সোনার বাটির দানা কাটতে থাকে, তখনই সেখানে প্রকৃতি মাতা প্রকট হয়। প্রকৃতি মাতা যজ্ঞ কাকের হাত থেকে ছুরিটা নিয়ে যজ্ঞ কাকের দানা দুটো কেটে দেয় আর সেখান থেকে চলে যায়। আর যজ্ঞ কাক অনেক কাঁদতে থাকে আর চিৎকার করতে থাকে। আর সাহায্যকারী সোনার বাটি সেখান থেকে উড়ে চলে যায়। আবার সে আগের মতো জঙ্গলের সব পাখিদের জল দিয়ে সাহায্য করতে থাকে। আর জঙ্গলের পাখিরা জলের অভাব থেকে মুক্ত পেয়ে ভালোভাবে তাদের দিন কাটাতে থাকে।
বন্ধুরা, এই গল্প থেকে আমরা এটাই শিখতে পেলাম যে তুমিও যেমন কর্ম করবে দিন শেষে তুমিও সেই ফল পাবে। রূপসাপুর জঙ্গলের রাজা ইগল এবং রানী ইগলি মিলে একটি সুন্দর কন্যা সন্তানের জন্ম দেয়। রাজা ইগলের কন্যা সন্তানটি ছিল খুবই সুন্দরী দেখতে, এর জন্য পুরো জঙ্গলে যেন খুশি ঢল পড়ে যায়। কিন্তু তাদের এমন আনন্দটা বেশি দীর্ঘস্থায়ী হয় না। মহারাজ, আপনি বরং রাজকন্যাকে আমার হাতে তুলে দিন, আমি তাকে অনেক যত্ন করেই রাখবো। আমার মেয়েকে আমি খুব ভালোভাবে যত্ন করে রাখতে পারবো, সেখানে তোমার কোনো প্রয়োজন পড়বে না বুড়িমা। ভালোই ভালোই তুমি এখান থেকে চলে যাও, আর হ্যাঁ, যাওয়ার আগে প্রাসাদ থেকে একটু খাবারও খেয়ে যেও। মহারাজ, কাজটা কিন্তু আপনি একদমই ঠিক করলেন না, এর জন্য কিন্তু আপনাকে পস্তাতে হবে, কারণ রাজকন্যা যে অভিশাপ যুক্ত, সে এক সময় রাক্ষসী হয়ে যাবে। রাক্ষসী? তোমার মতো একটা সামান্য বৃদ্ধার কথায় আমার মেয়ের কোনো কিছুই হবে না। হ্যাঁ, তা তো সময়ই বলে দেবে। এসব কথা বলে সে বৃদ্ধা সেখান থেকে চলে যায়। এইদিকে রাজা তার মেয়েকে নিয়ে ভীষণ চিন্তায় পড়ে যায়। আচ্ছা, কোনোভাবে আবার ওই বৃদ্ধার অভিশাপ পড়ে যাবে না তো? আমার মেয়েটা একজন সাধারণ পাখি থেকে কোনোভাবে আবার রাক্ষসী হবে না তো? দূর চাই, এসব আবার আমি কি ভাবছি। আমার মেয়ের কোনো কিছু হবে না। প্রহরী, দাসী। জি মহারাজ, বলুন। আজ থেকে সমস্ত দাস, দাসী, সৈন্য, প্রজারা, প্রহরীরা সবাই মিলে আমার মেয়ের দিকে নজর রাখবি। ওর কখন কি খেতে ইচ্ছে করে, কখন কি করতে ইচ্ছা করে, সব ওকে দিবি, কেমন? যদি কেউ নিজেদের দায়িত্বে অবহেলা করেছিস না, তাহলে কিন্তু সব কটার গর্দান যাবে, এই আমি বলে দিলাম। ঠিক আছে মহারাজ, এ নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না। দাসীদের কথা শুনে রাজা একটু স্বস্তি পায়। এইভাবে কেটে যায় বেশ কিছুদিন। এর মাঝে রাজকুমারীও ধীরে ধীরে বড় হয়ে ওঠে। বাবা বাবা, আমার তো জঙ্গল ঘুরতে খুব ভালো লাগে, তাই আমি ভাবছি কি আজকে পুরো জঙ্গলটা আমি একা একাই ঘুরে দেখবো। না রে মা, একা একা যে একদমই বের হওয়া যাবে না। তুই বের হলে একজন দাসীকে সবসময় তোর সাথে নিয়ে যাবি, কেমন? ও বাবা, তুমি কি আমাকে জঙ্গলে পশুদের মতো বন্দি করতে চাও নাকি বলো তো? রাজকন্যা, আমি যা বলেছি তাই বহাল থাকবে, এখানে আর একটা কথাও হবে না। রাজকন্যা মন খারাপ করে দাসীকে নিয়ে বেরিয়ে পড়ে। দাসী, আমি একটু টয়লেটে যাব, তুমি এখানে দাঁড়াও, আমি গাছের আড়াল থেকে একটুখানি টয়লেট ছেড়ে আসছি। ঠিক আছে রাজকুমারী, কিন্তু হ্যাঁ, একদম দেরি করা যাবে না। এসব কথা বলে রাজকুমারী সেই গাছের আড়ালে যায়। দাসীর চোখ ফাঁকি দিয়ে সে দৌড়ে চলে যায়। অনেকক্ষণ তো হয়ে গেল, রাজকুমারী তো টয়লেট ছাড়তে গেছে, তাহলে আবার এখনো আসছে না কেন? দেখি তো আমি একবার গিয়ে। এরপর দাসী রাজকুমারীকে খুঁজতে থাকে, কিন্তু সে তার আশেপাশে কোথাও রাজকুমারীকে খুঁজে পায় না। সে কি, রাজকুমারী তবে কিনা দুষ্টুমি করে পালিয়ে গেছে? এবার আমি তাকে কোথায় খুঁজবো? তাছাড়া রাজকুমারীকে ছাড়া যদি আমি প্রাসাদে ফিরি, তবে রাজা যে আমার গর্দান নেবে। যে করে হোক আমাকে যে রাজকুমারীকে খুঁজে বের করতেই হবে। দাসী রাজকুমারীকে এদিক সেদিক খুঁজতে থাকে। অন্যদিকে রাজকুমারী উড়তে উড়তে একটা শিকারীর জালে আটকা পড়ে যায়। এটা আবার কি হলো? আমি ডানা মেলে উঠতে গিয়ে তো একটা শিকারির জালে আটকা পড়ে গেলাম। এবার আমার কি হবে? আমি যে কোনোভাবেই জাল ছিঁড়তে পারছি না। রাজকুমারী তার সর্বস্ব দিয়ে চেষ্টা করে, কিন্তু সে কোনোভাবেই জালটি ছিঁড়ে বের হতে পারে না। এদিকে ঠিক তখনই সেখানে একটা দানব ছানা চলে আসে। তোমার কোনো ভয় নেই, আমি তোমাকে মুক্ত করে দিচ্ছি, তুমি যদি আমার বন্ধু হও। ঠিক আছে, আমি তোমার বন্ধু হব। আমাকে মুক্ত করে দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আর আমার বন্ধু হওয়ার জন্য তোমাকেও অনেক ধন্যবাদ। তুমি চুপ করো, তোমার মতো এমন কুৎসিত দানবের বন্ধু আমি কোনোদিনও হব না। আমি তো অনেক সুন্দরী, তাই যারা আমার মতো সুন্দর তারাই আমার বন্ধু হতে পারবে, বুঝতে পেরেছো? এসব কথা বলে রাজকন্যা সেখান থেকে উড়ে চলে যায়। আর রাজকন্যার এমন আচরণে ছোট্ট দানব অনেক কষ্ট পায়। এভাবেই দেখতে দেখতে কেটে যায় বেশ কিছুদিন। এদিকে রাজকন্যাও অনেক বড় হয়ে ওঠে। বড় হয়ে রাজকন্যা দেখতে আরো সুন্দরী হয়ে যায়। আর তাকে বিবাহ করার জন্য দূর দূরান্ত থেকে অনেক রাজপুত্ররা রাজপ্রাসাদে এসে দাঁড়িয়ে থাকে। আমি যাকে তাকে আমার সৌন্দর্য অর্পণ করব না, আমি আমার সৌন্দর্য অর্পণের জন্য নির্দিষ্ট একজনকে বেছে নেব। অযথাই আমার প্রাসাদের সামনে ভিড় না জমিয়ে চলে যাও তো, তোমরা চলে যাও। রাজকুমারীর এমন আচরণে রাজপুত্ররা ভীষণ রেগে যায়। এদিকে রাজকুমারী পাশের জঙ্গলের এক রাজাকে মনে প্রাণে আশা করে, কারণ সেই রাজকুমার দেখতে যেমন সুদর্শন ঠিক তেমনি বিচক্ষণ। পণ্ডিত মশাই, আপনি কিছু একটা বলতে চাইছিলেন, এবার আপনি বলুন তো কি বলবেন? রাজকুমার, একটা অভিশপ্ত রাজকুমারীর জন্য আপনার রাজ্যে ভয়ঙ্কর বিপদ নেমে আসতে চলেছে, তাই তো সর্বদা আপনাকে সাবধান থাকতে হবে। আর এই নিন মন্ত্রভূত হীরের হার, আপনি যাকে বিয়ে করবেন তার গলায় বিবাহ রাত্রেই এই হারটি পরিয়ে দেবেন। ঠিক আছে পণ্ডিত মশাই, আমি তবে আপনার কথাটা রাখবো। আমি শুনেছি পাশের জঙ্গলের রাজকুমারী নাকি দেখতে অনেক সুন্দর, আর সব কাজকর্মে নাকি ভীষণ পারদর্শী। আমি তো ভাবছি ওই রাজকুমারীকে আমি আমার রাজ্যের রানী বানাবো। আপনি দয়া করে এক্ষুনি তার বন্দোবস্ত করুন, আর ওই রাজার কাছে আপনি প্রস্তাব নিয়ে যান। রাজকুমারীর কথা মতো পণ্ডিত রাজা ইগলের কাছে আসে বিয়ের প্রস্তাব নিয়ে। সেটা রাজকুমারীও জানতে পারে। হ্যাঁ, রাজকুমারী বিয়েতে রাজি হয়ে যায়।
পুরো রাজ্যে ঘোষণা করে দাও আগামীকালই আমাদের রাজকন্যার বিয়ে হতে যাচ্ছে। এরপর পুরো জঙ্গলে আনন্দের জোয়ার ভাসতে থাকে। দেখতে দেখতে পরের দিন চলে আসে আর বিয়ের কাজকর্ম শুরু হয়ে যায়। এটা আমি আমার বউয়ের জন্য রেখেছিলাম, বুঝতে পেরেছো? আজ থেকে এটা তুমি যত্ন সহকারে আগলে রাখবে। রাজকুমারীর কথা শেষ হতে না হতেই ঘটে যায় এক ভয়ঙ্কর কাহিনী। রাজকন্যার সাথে সাথে একটি রাক্ষসীতে পরিণত হয়। হায় হায়, এ কি কাণ্ড! এই কিনা সেই অভিশপ্ত রাজকুমারী যে কিনা ধ্বংসের জন্যই জন্ম নিয়েছে, আর আমি কিনা এদেরকে বিয়ে করতে যাচ্ছিলাম। তার মানে এরা কিনা সবাই রাক্ষসী। প্রহরীরা, তোমরা দাঁড়িয়ে আছো কেন? এক্ষুনি এদেরকে বন্দি করো। সবাই ভয় পেয়ে রাজকুমারীর কথা মেনে নেয় আর প্রহরীরা রাজা এবং রানীকে বন্দি করে ফেলে। কিন্তু রাজকুমারী যেই না সেখান থেকে পালাতে যাবে, অমনি সেখানে সবাই তাকে তাড়াহুড়ো করে ধরতে যায় আর কাকতালীয়ভাবে একটা দানব এসে তাকে সেখান থেকে নিয়ে যায়। কে তুমি? তুমি হঠাৎ আমাকে এভাবে প্রাণী বাঁচালে কেন? যাই হোক, তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আমি সেই দানব, ছোটবেলায় যে তোমার বন্ধু হতে চেয়েছিল। আসলে আমি হলাম এতিম একটা দানব। আমি আগে থেকে জানতাম যে তুমি একটা বিপদে পড়বে আর একদিন না একদিন তুমি রাক্ষসী হবে। সেই কারণেই তো আমি সর্বদা তোমার উপর নজর রেখেছিলাম, আর যার কারণে আমি আজকে তোমাকে বাঁচাতে পারলাম। আমাকে তুমি মাফ করে দিও। আমি না বুঝেই তোমার সঙ্গে অনেক অন্যায় করেছি, কিন্তু আমি যে আমার এরকম কুচিত চেহারা চাই না। আমি যে আবারও আমার আগের রূপ ফিরে পেতে চাই। তুমি দয়া করে একদম কেঁদো না, তোমার কান্না আমার একদম ভালো লাগে না। তোমার অভিশাপ মুক্ত হওয়ার উপায় আমি জানি। তাহলে বলো না আমাকে, কি সেই উপায়? জঙ্গলের এক কোনায় আছে সেই বৃদ্ধার বাড়ি। সেই বৃদ্ধার বাড়ির উঠানে আছে একটা বড় তেঁতুল গাছ। সেই তেঁতুল গাছে ধরে আছে একটা কলা, আর তোমাকে সেই কলাই খেতে হবে, তবেই যে তুমি অভিশাপ মুক্ত হবে। তাহলে আর দেরি কেন, চলো তাড়াতাড়ি। এরপর রাজকুমারী আর সেই দানব মিলে বৃদ্ধার বাড়িতে চলে যায়। এদিকে বৃদ্ধা তখন গভীর ঘুমে মগ্ন ছিল। সেই সুযোগে তারা তেঁতুল গাছ থেকে কলাটি ছিঁড়ে নেয়। যেই না রাজকন্যা কলা খেতে যাবে, অমনি বৃদ্ধার শরীরে আগুন লেগে যায়। কে কে করলো আমার এত বড় সর্বনাশ? থাম থাম বলছি, থাম। এরপর রাজকুমারী দেরি না করে পুরো কলাটাই খেয়ে নেয়। অমনি রাজকুমারী তার আসল রূপে ফিরে আসে আর বৃদ্ধা সেখানে পুরো ছাই হয়ে যায়। আমি যে আমার আগের রূপে ফিরে এসেছি। দানব, চলো আমরা প্রাসাদে ফিরে যাই। আমাকে যে আমার বাবা মাকে মুক্ত করতে হবে। রাজকুমার, আমি অভিশাপ মুক্ত হয়েছি। এবার তুমি সবাইকে মুক্ত করে দিয়ে এখান থেকে চলে যাও। তুমি সত্যি অভিশাপ মুক্ত হয়েছো? তাহলে চলো চলো, এক্ষুনি বিয়ে করি। তোমার মতো স্বার্থপরকে আমি কখনোই বিয়ে করব না। বেরিয়ে যাও এখান থেকে। রাজকন্যা রাজকুমারকে অপমান করে সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপর রাজকন্যা তার বাবা মাকে মুক্ত করে দানবকে পাশে রেখে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।